অনেক অনেক দিন আগের কথা। সোমনগর নামে একটি সমৃদ্ধ রাজ্য ছিল। প্রাসাদের উঁচু উঁচু মিনারে যখন সূর্যের রশ্মি পড়ত, তখন সোনার দেয়ালে আগুন জ্বলতে থাকা অবস্থায় সেগুলি জ্বলে উঠত। এ রাজা ছিলেন বিক্রম সেন, একজন শাসক যিনি নিজের ক্ষমতা এবং সম্পদ নিয়ে গর্ব করতেন। তার সবকিছু ছিল: সোনার প্রাসাদ, রেশমি পর্দা, শত শত দাসী এবং অসংখ্য সুন্দরী নারী। তবুও তিনি কখনো সন্তুষ্ট ছিলেন না। রাজা কেবল রাজত্ব করতে ভালোবাসতেন না, বরং প্রতিটি সুন্দরী নারীকে নিজের করে নেওয়ার অভ্যাসও ছিল। তিনি বিশ্বাস করতেন যে তার রাজ্যের সবকিছু, এমনকি কারো স্ত্রীও, তার সম্পত্তি। প্রাসাদে দিনরাত মদের গন্ধ এবং সঙ্গীতের সুর প্রতিধ্বনিত হতো। রাজদরবারের কবি এবং নৃত্যশিল্পীরা রাজার প্রশংসায় গান গাইতেন, এবং রাজা তাদের কথায় ডুবে থাকত, তার কামনাকে ভালোবাসার আড়ালে লুকিয়ে রাখতেন। কিন্তু একই রাজ্যের একটি ছোট গ্রামে একজন সাধারণ মানুষ বাস করতেন, রামু কামার। রামু ছিলেন পরিশ্রমী, সৎ এবং সরল। তার চুল্লি সর্বদা জ্বলত এবং তার হাতুড়ি লোহার ওপর ঝনঝন করত। সে দরিদ্র ছিল, কিন্তু তার মুখ সন্তুষ্টিতে উজ্জ্বল ছিল। তার স্ত্রীর নাম ছিল গৌরী, যিনি তার নামের মতোই সুন্দরী এবং সর্বোপরি অত্যন্ত বুদ্ধিমতী এবং ছিলেন। গ্রামের সবাই বলতো যে রামু দরিদ্র হতে পারে, কিন্তু তার গৌরী যতটা ভাগ্যবান তা আর কারো নেই। গৌরী তার স্বামীকে গভীরভাবে ভালোবাসতেন, কিন্তু রাজা বিক্রম সেনের কামনার ভয়ে তার হৃদয় সর্বদা কাঁপত। একদিন রাজা শিকারে বেরিয়েছিলেন। বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। রামু এবং গৌরী যেখানে বাস করত সেই গ্রামের কাছে এসে পৌঁছালো। রাজার তৃষ্ণার্ত বোধ হলো, তাই তিনি কাছের একটি কূপের কাছে থামলেন এবং জল পান করলেন। কাকতালীয়ভাবে গৌরীও জল আনতে সেখানে গিয়েছিলেন। রাজার চোখ তার ওপর পড়ার সাথে সাথে তিনি কিছুক্ষণের জন্য থামলেন। গৌরীর মুখ ঘামে ভিজে গেল, কিন্তু তার চুল থেকে ঝরে পড়া ফোঁটাগুলি সূর্যের আলোয় মুক্তোর মতো দেখাচ্ছিল। রাজা নিজেকে বললেন, আমার প্রাসাদে এত সুন্দরী মহিলা থাকা উচিত। তিনি তার একজন সৈন্যকে জিজ্ঞাসা করলেন, এই মহিলা কে? সৈনিকটি মাথা নত করে বলল, মহারাজ, এই কামার রামুর স্ত্রী। রাজার মুখে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। কামারের স্ত্রী? সে বলল, এখন কামারকে রাজার অতিথি হতে হবে। ঠিক সেই সন্ধ্যায় প্রাসাদ থেকে দূতরা এলে গ্রামে তোলপাড় শুরু হয়ে গেল। তারা ঘোষণা করল যে রাজা বিক্রম সেন আদেশ দিয়েছেন যে কামার রামুকে পরের দিন রাজসভায় হাজির করা হবে এবং তাকে একটি বিশেষ পুরস্কার দেওয়া হবে। এই কথা শুনে রামু ঘাবড়ে গেল, কারণ সে কখনো প্রাসাদ দেখেনি। গৌরী তার স্বামীর চোখে ভয় দেখতে পেল। তাকে সান্ত্বনা দিয়ে হেসে বলল, ভয় পেও না রামু, রাজার তলব সম্ভবত তোমার কঠোর পরিশ্রমের ফল। কিন্তু ভিতরে ভিতরে সে জানত যে এই তলব কোনো খারাপ উদ্দেশ্যের ইঙ্গিত দিচ্ছে। সেই রাতটা ভাবতেই কাটিয়ে দিল। রাজার চোখে যে ঝলক ছিল তা কেবল তৃষ্ণার নয়, বরং কামের আগুনের। পরের দিন রামু নতুন পোশাক পরে রাজদরবারে উপস্থিত হল। রাজা, তার মন্ত্রী এবং সৈন্যরা তার পাশে দাঁড়িয়েছিল। রাজা হেসে বললেন, রামু, আমি শুনেছি তুমি একজন খুব পরিশ্রমী কামার। তোমার হাতে জাদু আছে। রামু মাথা নিচু করে বিনীতভাবে বললেন, মহারাজ, এটা সবই আপনার করুণার জন্য। রাজা তার পরিকল্পনা ব্যাখ্যা করে বললেন, আমি চাই তুমি আমার জন্য একটি বিশেষ তলোয়ার তৈরি করো, যা কখনো মরিচা ধরবে না এবং যার ধার কখনো নিস্তেজ হবে না। রামু মাথা নিচু করে আদেশ মেনে নিল। আদেশ অনুসারে রাজা তাকে কিছু সোনা এবং রূপা দিলেন এবং তার শর্ত দিলেন, তলোয়ার প্রস্তুত না হওয়া পর্যন্ত তোমাকে অবশ্যই আমার কাছে থাকতে হবে। রামু অজ্ঞান হয়ে মাথা নাড়ল। রাজার উদ্দেশ্য স্পষ্ট ছিল, যতক্ষণ রামু রাজসভায় বন্দী থাকবে, গৌরী গ্রামে একা থাকবে। সেই রাতে রাজা তার বিশ্বস্ত সৈন্যদের নির্দেশ দিলেন, আগামীকাল রাতে গ্রামে যাও এবং ওই কামারের স্ত্রীকে প্রাসাদে নিয়ে আসো। তাকে বলো যে রাজা তাকে পুরস্কৃত করার জন্য ডেকেছেন। কিন্তু রাজা জানতেন যে গৌরী কেবল সুন্দরী নন, অত্যন্ত বুদ্ধিমতীও। সেই রাতে সৈন্যরা এসে পৌঁছালে গৌরী দূর থেকে তাদের আসতে দেখলেন। তিনি তৎক্ষণাৎ দরজার কাছে জ্বলন্ত প্রদীপের বাতি নিভিয়ে দিয়ে অন্ধকার সৃষ্টি করলেন এবং পর্দার আড়ালে নিজেকে লুকিয়ে রাখলেন। সৈন্যরা দরজায় টোক্কা দিয়ে বললেন, রাজা তোমাকে আমাদের সঙ্গে আসতে আদেশ করেছেন। গৌরী ভেতর থেকে তার কণ্ঠস্বর পরিবর্তন করে জিজ্ঞাসা করলেন, রাজা কি বললেন? তুমি কোন পুরস্কারের কথা বলছো? একজন সৈনিক উত্তর দিল, রাজা বলেছেন যে তিনি তোমার কাজে সন্তুষ্ট এবং তোমাকে প্রাসাদে ডাকছেন। গৌরী আস্তে করে বলল, ঠিক আছে, আমি আসব, কিন্তু আমার একটা শর্ত আছে। সৈন্যরা অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি শর্ত? গৌরী উত্তর দিল,
আমি ঠিক রানীর মতো রাজার দরবারে যাব। আগামীকাল সূর্যোদয়ের সময় এসো। সম্পূর্ণ পোশাক পরে, রাজার দেওয়া লাল শাড়ি পরে এবং মুখে স্কার্ফ দিয়ে ঢেকে। সৈন্যরা ভাবল এটা কোনো বড় ব্যাপার নয়। তারা হ্যাঁ বলে চলে গেল। কিন্তু সেই রাতেই গৌরী এক দুর্দান্ত পরিকল্পনা করে ফেলেছিল। ভোর হওয়ার আগেই গৌরী তার প্রতিবেশী প্রায় অন্ধ বৃদ্ধা মহিলার কাছে গেল। সে তাকে অনুরোধ করে বলল, মা, রাজা আমাকে ডেকেছেন, কিন্তু আমি ভয় পাচ্ছি। তুমি আমার জায়গায় এই লাল পোশাকটি পরে রাজার কাছে যাবে, বাকিটা আমি দেখব। বৃদ্ধা হেসে বললেন, কন্যা, তোমার বুদ্ধি রানীর মতো। এসো, আমি তোমার জন্য এটা করে দেব। সকালে সৈন্যরা এসে পৌঁছালে তারা লাল পোশাক পরা মহিলাকে গৌরী ভেবে ভুল পালকিতে বসিয়ে প্রাসাদে নিয়ে গেল। রাজা যখন মহিলাকে পালকি থেকে নামতে দেখলেন, তিনি হেসে বললেন, এসো গৌরী, আজ থেকে তুমি আমার রানী। কিন্তু সে ঘোমটা তুলে ফেলার সাথে সাথেই তিনি একটি কুচকানো মুখ এবং দাঁতহীন হাসি দেখতে পেলেন। রাজার চোখ বড় বড় হয়ে গেল। পুরো রাজসভা হাসিতে ফেটে পড়ল। রাজা লজ্জা এবং ক্রোধে কাঁপতে কাঁপতে গর্জন করতে লাগলেন, এই প্রতারণা কে করেছে? বৃদ্ধা মহিলা কাঁপতে কাঁপতে বললেন, মহারাজ, আপনার রানী এখনো গ্রামে আছেন। তিনি আপনাকে শ্রদ্ধা জানাতে বলেছিলেন। রাজা বুঝতে পারলেন যে একজন চালাক মহিলা তাকে বোকা বানিয়েছে। সেই রাতে রাজা তার মন্ত্রীকে বললেন, এই মহিলা কেবল সুন্দরীই নন, খুব চালাকও। এখন আমি তাকে ধরে আনবো, যাই হোক না কেন। ইতিমধ্যে গৌরীও রাজাকে তার নিজের চক্রান্তে আটকে দেওয়ার সংকল্প করেছিলেন। রাজা বিক্রম সেন ভরা দরবারে অপমানে ক্ষুব্ধ ছিলেন। সেই রাতে তিনি তার কক্ষের প্রতিটি মূল্যবান জিনিস ভেঙে ফেলেন। তার অহংকার ভেঙে যায় এবং এখন তিনি কেবল কামে নয়, বরং প্রতিশোধের আগুনে জ্বলছিলেন। তিনি তার ধূর্ত মন্ত্রী বুদ্ধিসেনকে ডেকে পাঠান। রাজা গর্জন করে বললেন, বুদ্ধিসেন, ওই মহিলা আমাকে অপমানিত করেছে। সে আমাকে সমগ্র সভার সামনে হাসির পাত্র করে তুলেছে। আমি তাকে কষ্ট পেতে দেখতে চাই। এমন একটি পরিকল্পনা করো যা সে আমার পায়ে পড়তে বাধ্য হবে। মন্ত্রী বুদ্ধিসেন একটা দুষ্টু হাসি দিয়ে তার দাড়িতে হাত বুলালেন। মহারাজ, সিংহীকে ধরতে হলে তার শিষ্যকে ফাঁদে ফেলতে হবে। গৌরীর শক্তি হলো তার স্বামী রামু, যে এখন আমাদের বন্দী অবস্থায় আছে। আমরা তাকে সরাসরি ফোন করব না, আমরা তাকে জোর করে আসতে বলবো। কিভাবে? রাজা অধৈর্য হয়ে জিজ্ঞাসা করলেন। মন্ত্রী তার পরিকল্পনা ব্যাখ্যা করলেন। আমরা রামুকে একটি অসম্ভব কাজ দেব। যদি সে এটি সম্পন্ন করতে না পারে, তাহলে আমরা তাকে মৃত্যুদণ্ড দেব। তাহলে গৌরীকে, তার স্বামীকে বাঁচাতে তোমার কাছে আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় থাকবে না। এই কথা শুনে রাজার চোখে এক নিষ্ঠুর ঝলক ফিরে এলো। পরিকল্পনা তো চমৎকার, তাকে এমন একটি কাজ দাও। পরের দিন সকালে রামু, যাকে রাজকীয় অতিথির মতো ব্যবহার করা হয়েছিল, তাকে শিকলে বেঁধে রাজার সামনে আনা হলো। একটি পাথরের টুকরোর দিকে ইঙ্গিত করে রাজা বললেন, কামার, তোমার কারিগরি দক্ষতার জন্য আমি অনেক প্রশংসা শুনেছি। এখন আমরা তোমাকে আসল পরীক্ষায় ফেলব। তোমাকে এই পাথরটিকে লোহার মতো প্রসারিত করে একটি পাতলা, নমনীয় দড়ি তৈরি করতে হবে, যা গিঁট দেওয়া যেতে পারে। আমরা তোমাকে এটি করার জন্য 7 দিন সময় দেব। যদি তুমি সফল হও, তাহলে তুমি যা চাও তাই পাবে। যদি তুমি পারো না, তাহলে তোমার শিরচ্ছেদ করা হবে। এই কথা শুনে রামুর পা ডুবে গেল। পাথর থেকে দড়ি তৈরি করা অসম্ভব ছিল। সে অনুনয় করে বলল, মহারাজ, এটা অন্যায়। কেউ পাথর থেকে দড়ি কিভাবে তৈরি করতে পারে? চুপ করে থাকো, রাজা গর্জা বললেন। রাজার আদেশ চূড়ান্ত। তাকে নিয়ে যাও। সৈন্যরা রামুকে টেনে একটি অন্ধকার ঘরে নিয়ে গেল এবং পাথরের ফলকটিও সেখানে ছুঁড়ে ফেলে দিল। রামু বুঝতে পারল যে এটি তলোয়ার তৈরির অজুহাত নয়, বরং তাকে এবং গৌরীকে ফাঁদে ফেলার জন্য এক ভয়ঙ্কর ফাঁদ। সেই দিনই রাজার একজন দূত এই মেসেজ নিয়ে এসে পৌঁছালো। তোমার স্বামীকে একটি বিশেষ কাজ দেওয়া হয়েছে। যদি সে 7 দিনের মধ্যে পাথর থেকে দড়ি তৈরি করতে না পারে, তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। হ্যাঁ, যদি তুমি রাজার সেবা করতে রাজি হও, তাহলে তোমার স্বামীর জীবন রক্ষা করা যেতে পারে। দূতের কথা গৌরীর কানে গলিত কাচের মতো পড়ল। সে জানত রাজা যে কোনো সীমা পর্যন্ত যেতে প্রস্তুত। রামু কারাগারে হতাশায় ডুবেছিল। সেই নিজের মৃত্যু নিয়ে চিন্তিত ছিল না, গৌরীর নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল। সে জানত গৌরী তাকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে পারে, এমনকি রাজার কাছে আত্মসমর্পণ করতেও পারে। তাই সে গৌরীকে একটি মেসেজ দিতে হয়েছিল, যাতে সে নিজের জন্য চিন্তা না করে এবং কোনো বোকামূলক পদক্ষেপ না নেয়। সে কক্ষে একটি ছোট্ট বাতিদান লক্ষ্য করেছিল, যেখানে প্রতিদিন সকালে একটি পায়রা এসে বসত। সে তার ছেঁড়া হাত থেকে একটি সুতো বের করে কয়লার টুকরো দিয়ে লিখেছিল, প্রিয় গৌরী, পাথরের দড়ি আমার ভাগ্য, কিন্তু তুমি রাজার প্রাসাদের শিকল হয়েও না। আমার শেষ এই গল্পের শেষ নয়, আমার জন্য চিন্তা করো না। সে সাবধানে কবুতরের পায়ে সুতো বেঁধে রাখত। কবুতরটি প্রায় তাদের গ্রামের দিকে উড়ে যেত। এটি একটি জুয়া ছিল, কিন্তু এটি তার একমাত্র আশা ছিল। 3 দিন ধরে গৌরী অস্থিরভাবে ভাবছিল যে কি করা উচিত।
তাকে তার বুদ্ধিমত্তা এবং রাজার নিষ্ঠুরতার মধ্যে একটি পথ খুঁজে বের করতে হয়েছিল। চতুর্থ সকালে যখন সে তার উঠোনে বসেছিল, সেই একই কবুতরটি তার পাশে এসে বসল। গৌরী তার পায়ে বাঁধা সুতোটি লক্ষ্য করল। কাপা হাতে সেটি খুলে রামুর মেসেজ পড়ল। তার চোখে জল এসে গেল, কিন্তু পরের মুহূর্তেই তার মুখে এক দৃঢ় সংকল্প ভরে উঠল। রামু তাকে পথ দেখিয়েছিল, এখন তাকে কেবল তার স্বামীকেই নয়, বরং রাজার অহংকারকেও ভাঙতে হবে। এটি কেবল স্বামী স্ত্রীর লড়াই ছিল না, বরং ন্যায় বিচার এবং অন্যায়ের মধ্যে লড়াই। সে মনে মনে ভাবল, রাজা বিক্রম সেন, তুমি পাথরের তৈরি একটি দড়ি চেয়েছ, আমি তোমাকে এমন একটি দড়ি দেব যা তুমি কখনো ভুলবে না। গৌরী উঠে সোজা গ্রামের প্রধান এবং অন্যান্য সম্মানিত প্রবীণদের বাড়িতে চলে গেলেন। তিনি বললেন, আমাদের ধর্ম বলে যে রাজার আদেশ পালন করা জনগণের কর্তব্য। তাই আমার স্বামী রামু রাজার আদেশ পালন করতে প্রস্তুত। কিন্তু সমস্যা হল, রামু জীবনে কখনো পাথরের তৈরি দড়ি দেখেনি। সে জানে না এটি দেখতে কেমন। গৌরী তার পরিকল্পনার শেষ কাটটি প্রকাশ করলেন। আমরা সবাই রাজার কাছে একটি বিনীত চিঠি পাঠাব। আমরা তাকে বলবো, মহারাজ, আমরা দড়ি তৈরি করতে প্রস্তুত, কিন্তু আপনার রাজকোষ থেকে অথবা আপনার পূর্বপুরুষের সংগ্রহ থেকে পাথরের দড়ির একটি ছোট নমুনা পাঠান। রামু এটি দেখে আপনার ইচ্ছা অনুযায়ী একটি সঠিক দড়ি তৈরি করবে। এই কথা শুনে প্রবীণরা আনন্দিত হলেন। তারা বুঝলেন যে এটি কোনো অনুরোধ নয়, বরং রাজাকে তার নিজের ফাঁদে আটকানোর একটি বুদ্ধিদীপ্ত চাল। রাজা যদি বলতেন যে তার কাছে নমুনা নেই, তাহলে তিনি স্বীকার করতেন যে তিনি একটি অসম্ভব এবং বোকামিপূর্ণ আদেশ দিয়েছেন। 2 দিন পরে রাজা বিক্রম সেন তার জনাকীর্ণ দরবারে বসেছিলেন। গ্রাম থেকে দূত এসে পৌঁছাল একটি চিঠি নিয়ে। রাজা হাসি মুখে চিঠিটি নিয়ে জোরে জোরে পড়তে শুরু করলেন। যখন তিনি দড়ির নমুনা চাওয়ার অংশটি পড়লেন, তখন পুরো দরবারে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। সভাসদরা একে অপরের দিকে তাকিয়ে তাদের হাসি দমন করার চেষ্টা করছে। সবাই বুঝতে পারল যে একজন সরল গ্রাম্য মহিলা রাজাকে তার নিজের তৈরি ফাঁদে আটকে রেখেছিল। রাজার মুখ রাগ এবং অপমানে লাল হয়ে গেল। সে চিঠিটি টুকরো টুকরো করে ফেলল। সে কথা বলতে পারল না, কারণ সে যা কিছু বলবে তা তার নিজের বোকামির প্রমাণ হবে। কেঁপে কেঁপে সে কেবল বলল, দরবার খারিজ করা হয়েছে। গৌরী এই খেলায়ও জিতেছিল, কিন্তু সে জানত যে আহত সাপ আরও বেশি বিপজ্জনক। রাজা বিক্রম সেন তখন মন্ত্রী বুদ্ধি সেনকে বললেন, আমরা বুদ্ধি দিয়ে তাকে পরাজিত করার চেষ্টা করেছি, কিন্তু সে সেই খেলায় ওস্তাদ। এখন আমরা তাকে যেখানে সবচেয়ে বেশি দুর্বল সেখানে আক্রমণ করব, তার চরিত্রের ওপর, তার পবিত্রতার ওপর। মন্ত্রী বললেন, আমরা আমাদের সবচেয়ে সুদর্শন সৈনিক মায়াঙ্ককে গ্রামে পাঠাবো। সে গৌরীর সাথে বন্ধুত্বের ভান করবে। 1-2 দিনের মধ্যে মায়াঙ্ক ফিরে এসে পুরো রাজসভায় এই গল্প ছড়িয়ে দেবে যে গৌরী খারাপ চরিত্রের এবং তার স্বামীর অনুপস্থিতিতে তাকে তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছে। যখন তাকে চরিত্রহীন বলে চিহ্নিত করা হবে, তখন কেউ তার জ্ঞানের প্রশংসা করবে না। পরের দিন সৈনিক মায়াঙ্ক সাধারণ নাগরিকের ছদ্মবেশে গ্রামে পৌঁছালেন গৌরীর। তিনি গৌরীকে তার বাড়ির বাইরে কাজ করতে দেখে বিনয়ের সাথে তার কাছে গেলেন। আমি রাজার অন্যায় আচরণে গভীরভাবে দুঃখিত এবং গোপনে তোমাকে সাহায্য করতে চাই। গৌরী তার দিকে তাকালো এবং ঠান্ডা গলায় বলল, আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। আমার বিশ্বাস আমার স্বামীর ওপর এবং ঈশ্বরের ন্যায় বিচারের ওপর। যে কেউ আমন্ত্রণ না পেয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, সে হয় দেবতা নয়তো প্রতারক, এবং এই রাজ্যে দেবতারা কেবল মন্দিরেই বাস করে। দয়া করে চলে যাও। অপমানে জ্বলে মায়াঙ্ক প্রাসাদে ফিরে গেল এবং রাজা আর মন্ত্রীর কাছে একটি মিথ্যা গল্প বানালো যে গৌরী তাকে তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিল। এই কথা শুনে রাজা জয়ের এক উচ্চস্বরে হেসে ফেটে পড়লেন। পরের দিন রাজ্য জুড়ে এই ঘোষণাটি করা হয়েছিল, শোনো শোনো শোনো, কামার রামুর স্ত্রী গৌরীকে তার স্বামীর সাথে প্রতারণা করে অন্য একজনকে তার বাড়িতে আমন্ত্রণ জানানোর অভিযোগ আনা হয়েছে। এটি একটি গুরুতর পাপ। মহারাজা বিক্রম সেন আদেশ দিয়েছেন যে গৌরীকে তার সতীত্ব প্রমাণ দিতে হবে। আজ থেকে 5ম দিন সূর্যোদয়ের সময় গৌরীকে রাজধানীর প্রধান চত্বরে অগ্নিদগ্ধ বিচারের মুখোমুখি হতে হবে।
তাকে জ্বলন্ত কয়লার ওপর হেঁটে তার সত্যবাদিতা প্রমাণ করতে হবে। যদি সে সফল হয় তবে তাকে এবং তার স্বামীকে সম্মানের সাথে মুক্তি দেওয়া হবে, কিন্তু যদি তার পা পুড়ে যায় তাহলে তাকে পাপী হিসেবে বিবেচনা করা হবে এবং মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই ঘোষণা গ্রামে পৌঁছালে হইচই পড়ে যায়। তাহলে এবার কি গৌরী তার সতীত্বের পরীক্ষা দিতে পারবে আর তার স্বামীর আমুকে উদ্ধার করতে পারবে? সঙ্গে থাকুন, দেখা হচ্ছে আগামী পর্বে।